শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জেডাই খান পান্না মনে করেন লতিফ সিদ্দিকী প্রহসনের শিকার। তারেক বাবর 22 আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত না থাকলেও জড়িত ব্যক্তিদের বের করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা। হামলা, একজন হত্যা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পর থমথমে নুরাল পাগলার দরবার। পরিবার নয়, মামলা করেছে পুলিশ। লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে নিহত 5। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাত নেতার জমিদারি। যথাযথ সম্মান না দিলে মব নিয়ে ব্যবস্থার হুমকি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেডাই খান পান্না বলেছেন, লতিফ সিদ্দিকী সহ যেসব ব্যক্তিকে ডিআরইউ থেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই আসলে ভুক্তভোগী। যারা মব সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হয়নি। আব্দুল লতিফ সিদ্দিকীর অ্যাবসলিউটলি রং এবং ফলসলি এবং একটা কেসে, কারণ সেটা আমি ইনভলভ ছিলাম। আমি সময় মতো বুঝতে পারলে হয়তো আমিও জেলে থাকতাম অথবা খুন করে ফেলাইতো। গোলটেবিল বৈঠক বা প্রেস ক্লাবে গিয়ে কেউ ষড়যন্ত্র বা সন্ত্রাস করবে না উল্লেখ করে এই প্রবীণ আইনজীবী বলেন, এটা নিয়ে যেহেতু উনি ভেতরে আছেন উনি তো রিপ্লাই দিতে পারতেছেন না। তো যে প্রোপাগান্ডাটা হচ্ছে সেটা ওয়ান সাইডেড হচ্ছে। তো এ নিয়ে আমি কি বলবো? আমার নামেও হচ্ছে, এটা নিয়ে হচ্ছে না, কিন্তু আমার নামে হচ্ছে যে কেন আমি ওই দিন রাউন্ড টেবিল কনফারেন্সে টাইমলি পুষলাম না। তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর অপরাধী নন বলে আপিল বিভাগ খালাস বহাল রেখেছেন বলে মনে করেন জেডাই খান পান্না। তবে তিনি বলেন, এই ঘটনায় আসলে কে জড়িত তা বের করতে না পারাটা রাষ্ট্রের ব্যর্থতা। যে জায়গা আমি বুঝি যে যারা মারা গেছে তাদের বেলা কি হবে, এটা হয়তো সত্যি যে তারেক বা বাবর বা এরা কেউ এর সাথে জড়িত না, কিন্তু কারা জড়িত সেটা তো ফাইন্ড আউট করার দায়িত্ব তো রাষ্ট্রের। সেখানে রাষ্ট্র ব্যর্থ। তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসূলের শিক্ষা নয়। চট্টগ্রাম নগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত যশনে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। আজ শনিবার দুপুর 12টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া 2 জন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। 2 জন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। শনিবার সকাল 9টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি তুলে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জামায়াতে ইসলামীর নেতা সিরাজুল ইসলামের মন্তব্যকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ওই বক্তব্যের ভিডিও গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত 2টার দিকে গোলচত্বর ও দুটি আবাসিক হলের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের উপরে দায় চাপানোর অভিযোগ নাকচ করেছেন স্থানীয় নেতারা। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জামায়াতের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা এই এলাকার মালিক। জমিদারের উপরে কেউ হস্তক্ষেপ করলে তা মেনে নেব না। তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয় যদি আমাদের উপর যথাযথ সম্মান না করে তবে আমরা জনগণ নিয়ে ব্যবস্থা নেব। সবাই উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। তিনি সংঘর্ষ প্রসঙ্গে বলেন, ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। প্রকৃত সন্ত্রাসীরা স্থানীয় নয়, বাইরে থেকে এসেছে। এবছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনে সাধারণ আলোচনা আগামী 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 6 সেপ্টেম্বর জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে এবার ভারতের হয়ে 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল 26 সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে। মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সুচির গুরুতর অসুস্থতার খবর জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেছেন, সুচির হৃদরোগের সমস্যা আরও অবনতির দিকে যাচ্ছে এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন। নির্মম ও জীবনের জন্য হুমকি হয়ে থাকা সামরিক হেফাজতে থেকে সুচিকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার এক আবেদনে শুক্রবার একথা জানিয়েছেন আরিস। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনো উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তার জীবিত থাকার বিষয়টি যাচাই করারও কোনো উপায় নেই। রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের মুখপাত্র তাদের ফোন কল রিসিভ করেননি এবং তথ্য মন্ত্রণালয়ও ইমেলের জবাব দেননি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও 2 জন হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার হতে শুক্রবার পর্যন্ত বিষাক্ত মদ পানে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটে। টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয়েছে। 3 জনের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলায়, বাকি 2 জনের বাড়ি সদর উপজেলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে অত্যন্ত গভীর আলোচনায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি হামাসকে বলবো জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল ও খারাপ হবে বলে মনে হয় আমার। হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। হামাসকে দ্রুত সব বন্দীকে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, হামাসকে বলুন অবিলম্বে সব বন্দীকে ফিরিয়ে দিতে, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে, যুদ্ধ শেষ হবে। ভেনিজুয়েলার সামরিক বিমান মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক হলে তা গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। ভেনিজুয়েলান মাদক পরিবহনকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেন্টাগনের অভিযোগ, ভেনিজুয়েলার সামরিক বিমান তাদের যুদ্ধজাহাজের কাছাকাছি উড়েছে। ট্রাম্পের অভিযোগ, মাদুরো একটি মাদক চক্রকে মদদ দিচ্ছেন। ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন পুয়ের্তো রিকোতে 10টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন করছে।
দ্রুত আগাম নির্বাচনের দাবি ও প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের ১২ বছরের শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন সার্বিয়ার জনগণ। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে দেশটির পুলিশ। দিন শেষে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বুচিচ দাবি করেন সংঘর্ষে অন্তত ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভুচিচ বলেন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে দেব না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র। তিনি অভিযোগ করেন, এই বিক্ষোভের পিছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। গত বছরের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় ১৬ জনের মৃত্যু হয়। ওই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করেই সরকারের বিরুদ্ধে চলমান অসন্তোষ নতুন মাত্রা পায়। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।